জয় শ্রী রাধে সকলকে। কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো পুজো তো শুরু হয়ে গেল, কার কী প্ল্যান সেটা কিন্তু অবশ্যই জানিও। এবার পুজোতে না আমি আর বাড়ি যাচ্ছি না, সেই জন্য পুজো নিয়ে আমার সেরকম কোনো এক্সাইটমেন্ট নেই। কারণ পুজোতে বাড়িতে না গেলে না আমার পুজো পুজো মনেই হয় না। আমরা যেই জায়গাটায় থাকি সেই জায়গাটায় না পুজো সেরকম বোঝা যায় না, কিন্তু নবরাত্রিটা বোঝা যায়। নবরাত্রিটা হয় আর সারাদিন সেই বিহারিরা বিহারি ভাষায় মানে চণ্ডীপাঠ করতে থাকে। তো পুজোর এখানে তো অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে, সেই মহালয়ার পর থেকে। আর বেঙ্গলে যেরকম পুজো হয় সেরকম এখানে ঢাকের আওয়াজ বা পুজো সেরকম এখানে পাওয়া যায় না। আর যদিও বা এটাই আমার ফার্স্ট টাইম, তবুও হচ্ছে মনে হচ্ছে যে এখানে বেঙ্গলের মতো পুজো হয় না। আর যতই যাই বলো, নিজের পাড়ার পুজো ছাড়া কিন্তু কোনো পুজোই দেখতে ভালো লাগে না সেরকম। কারণ পাড়ার মানুষ, পাড়ার পুজো সব কিছু নিজের নিজের হয়, তো সেই পুজোটা বেশি আনন্দ করা যায়। তো যাকগে, তোমরা তোমাদের পুজোটা কেমন কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। চলো আজকের কাজকর্মগুলো শুরু করা যাক। তো সকালে উঠে সমস্ত কাজ করে নিয়েছি। আর আজ তো মেয়ের স্কুল বন্ধ আছে, কারণ ওর এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম শেষ হয়ে স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো সকালে ভাবলাম যে ব্রেকফাস্টটা করা হয় না, কারণ অফিস থাকলে পরে একবারে সকাল সকাল রান্না বসিয়ে দিই, যেহেতু 9টার মধ্যে খেয়ে যায়। তো ওই যে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বেগুন ভাজা করে নিলাম। আর এদিকে দেখো এনেছিল কুলেখাড়া শাক। তো কুলেখাড়া শাকটা একটুখানি কেটে করে নেবো। কুলেখাড়া শাকের কিন্তু অনেক উপকারিতা আছে, কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না, জোর করে খাওয়া বলতে পারো। তো যে কুলেখাড়া শাকটা এখানে হচ্ছে কেটে নিচ্ছি, মানে বেছে নিয়েছি। আর এত কাটা থাকে, ভালো করে না বাছলে না এত প্রবলেম হয়। তো ওই যে একটা একটা করে ভালো করে পাতা বেছে নিয়েছি আর ভালো করে কেটেও নিয়েছি ধুয়ে। আর এদিকে হচ্ছে বেগুন ভাজাটা দুবারে করেছি, কারণ অনেকটা বেগুন ছিল। ভাবলাম যে বেগুনের আর কি করব, এমনি তরকারির থেকে বেগুনের ভাজাটাই খেতে বেশি ভালো লাগে, তাই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে। তো বেগুন ভাজাটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি শাকটা বসিয়ে দেবো। আর এই যে এতটা তেলে কিন্তু আমি শাকটা একদমই করব না। তেলটা মানে বেগুন ভাজার তেলটা কমিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু শাকটা বসিয়েছি। শাকের মধ্যে শুধুমাত্র কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। রসুন দিলেও ভালো লাগে, কিন্তু আসলে দেরি হয়ে গেছিলো বলে হাতের কাছে রসুন কাটা ছিল না। আর ওই জন্য রসুনটা পরে দিয়ে অ্যাড করেছি, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। নুন হলুদ চিনি দিয়ে ভালো করে শাকটাকে ভেজে নিয়ে বসিয়ে দিয়েছি, ব্যাস আর কিছু করিনি। আর এই শাক কিন্তু এমনি খেতেই বেশি ভালো লাগে। আর শাকটা এতটুকু হয়ে গেছিলো যে কি বলবো, দেখো কতটা শাক বসালাম আর কতটুকু হয়ে গেছে। এটা একটু ঝরঝরাই হয়, মানে পাতাগুলো কারোর সাথে কারো লেগে থাকে না, একটু ঝরঝরে টাইপেরই শাকটা হয়। কারণ এটা যেহেতু ওই যে বললাম কুলেখাড়া শাক, আর কুলেখাড়া শাকটা একটু ঝরঝরের মতনই হয়। তো চলো শাকটা আমার হয়ে গেছে। আর জানো তো কুলেখাড়া শাকের না এরকম শাক খাওয়ার থেকে আমি শুনেছি কুলেখাড়া শাকের পাতার রস খাওয়াটা বেশি ভালো। ওতে কিন্তু শরীরে অনেকটা রক্তের পরিমাণ বাড়ায়। যাদের হিমোগ্লোবিন কম আছে, শরীরে রক্ত কম আছে, তারা কিন্তু কুলেখাড়া শাক ডেলি খেতে পারো। এতে কিন্তু রক্ত যে ঘাটতিটা আমাদের শরীরে সেটা কিন্তু অনেকটাই পূরণ করে দেয়। আর এদিকে দেখো এনেছিল পাবদা মাছ। তো পাবদা মাছটা প্রথমে ভেজে নিচ্ছি, আর আজকে করব পাবদা মাছের সর্ষে বাটা। তো পাবদা মাছের আর মাছগুলো এত ফুটছিল যে আমি মাছগুলো কোনো রকম ছেড়ে তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে ভেজেছি। কারণ ঢাকনা দিয়ে না ভাজলে না ওখানে আমি আর বাকি কাজগুলো করতেই পারছিলাম না, এত তেল ছটকাচ্ছিল। আর মাছের তেল গায়ে পড়লে কীরকম একটা দাগ হয়ে যায়, পুজোর আগে বলো দাগ হয়ে গেলে কতটা খারাপ লাগবে। তো সেই জন্য হচ্ছে মাছের যে মানে মাছ ভাজাটা ওটা আমি ঢেকে ঢেকে করেছি, যাতে হচ্ছে গায়ে তেলটা না ছেটে অ্যাটলিস্ট। তো যে মাছের ভাজাটা হয়ে গেল। তো প্রথমে 4টে মাছ ভেজে নিয়েছিলাম, তো পরে আর 2টো মাছ ছিল। আজকে 6টা মাছই রান্না করব। তো আমরা যেহেতু 3জনের 2টো করে মাছ রান্না করে নিয়েছি। আর রাত্রেবেলা তো মাছ খাবে না, সে ওর বাবাও খাবে না, আমিও খাবে না, আর আমারও ভালো লাগে না। কারণ রাত্রেবেলা মাছ খেলে না সারা রাত ওই মাছের একটা আষ্টে ঢেকুর ওঠে। আর এত সকালে রান্না হয় না, মাছের ঝোলটা রাত্রেবেলা যদি রেখে দিই তাহলে পরে ভালো লাগে না খেতে। ওই জন্য রাতে মাছ রাখি না, দুপুরবেলা 2টো করে খেয়ে নেবো সবাই মিলে। আর এদিকে মাছের ঝোলটা করছি হচ্ছে কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আর আলু দিয়ে।
ভালো করে কালো জিরার মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলুটা দিয়ে আলুটাও ভাজা ভাজা করে নেব। আর এই যে সর্ষে বাটাটা এটা বেটে রেখেছিলাম। আমি কাঁচা সর্ষের তরকারি করি না, কারণ আমার হাজব্যান্ড এমনি একটু গ্যাস অ্যাসিডের সমস্যা আছে। কাঁচা সর্ষের তরকারি করলে না আরও বেশি সমস্যাটা বাড়ে। তো সেই জন্য কাঁচা সর্ষে না করে আমি সর্ষেটা ভালো করে প্রথমে আগে ভেজে নিই, লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু জল দিয়ে তারপরে ঝোলটা বানাই। ওতে কিন্তু টেস্টও ভালো হয় আর সর্ষেটাতে কিন্তু গ্যাস অ্যাসিডও হয় না। তো সেই জন্য কিন্তু ভালো করে এই দেখো প্রথমে ভালো করে কষিয়ে নিচ্ছি সর্ষেটা। যখন দেখবো যে এটা এখান থেকে তেল ছাড়বে তখন কিন্তু ওর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। দেখো সর্ষেটা কতটা শুকিয়ে গেছে আর দেখো লাল লাল হয়ে গেছে। এরপরে কিন্তু যদি জল দিই সেই যে ঝোলটা হবে এতে কিন্তু এই সর্ষে বাটাটা কিন্তু গ্যাস অ্যাসিড হয় না। আর সর্ষের যে খোসাটা পড়ে থাকে সেটাও কিন্তু আমি ছেঁকেই দিই। একদম প্লেন যে সর্ষের পাতলা জলটা সেটা দিয়েই ঝোলটা করি। এতে কিন্তু বেশি ভালো টেস্ট হয় আমার মনে হয়। আর সর্ষের ওই খোসাটা থাকলে না একটু খসখসে লাগে তরকারিটা, তো সেই জন্য ওটা আর দিই না, এরকম ছেঁকেই দিই। তো নামানোর আগে একটুখানি ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর একটুখানি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নামাবো। আর পাবদা মাছের এই ঝোলটা খেতে সবাই ভালোবাসে। আমার মেয়ে তো এই ঝোলটা হলে আর কিছু নেবে না, ও তো এটা দিয়েই খেয়ে নেবে। আর আজ করব একটুখানি পুঁই কুমড়ো, পুঁই ডাঁটা দিয়ে আর কি ওই তরকারি যেটা বলে কুমড়ো টুমড়ো সব দিয়ে। ওই জন্য ফোড়ন দিয়ে যে শাক আর ডাঁটাগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তোমার একটু নুন দিয়ে প্রথমে ঢেকে দিলাম, কারণ অনেকটা যেহেতু আছে কড়াই থেকে দেখছো একদম উপচে পড়ছে। তো নুন দিয়ে ঢেকে দিলে অটোমেটিক পাতাগুলো গলে যাবে, আর যেগুলো জলা সবজি ওই ঝিঙে পটল ওগুলো দিয়েছিলাম সেগুলোও গলে যাবে। ওই জন্য ভাবলাম যে নুন দিয়ে ঢেকে দিই, তারপরে একবার যদি গলে যায় তারপরে নাড়তে বেশি অসুবিধা হবে না। দেখো আমি ঢেকে দিয়ে রাখবো, একটু পর ঢাকা খুলেছি, একদম সবজিগুলো গলে গেছে। তো ভালো করে ভাজা করে নিয়েছি। আর একটু সর্ষে বাটা রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো পুঁই কুমড়োর মধ্যে। এমনি অন্যদিন আদা বাটায় দিই, কিন্তু আজকে ভাবলাম যে সর্ষেটা বাটছি, আবার আদা বাটবো কেন, এই সর্ষেটা একটু বেশি করে বাটি, ঝোলেও হয়ে যাবে তরকারিতেও হয়ে যাবে। তো সেই মতো কিন্তু তরকারিতেও দিয়ে দিলাম। তো এবার একটু ঢেকে দিব, জলটা একটু শুকিয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। তো চলো ততক্ষণে ঘরের কাজগুলো করে নিই। আজকে ভেবেছি যে পর্দাগুলো কেচে দেবো, কারণ এই পর্দাগুলো আছে যেগুলো একমাত্র কাঁচা হয়নি। তাছাড়া ঘরের মোটামুটি প্রায় সবই পরিষ্কার করে নিয়েছি পুজোর জন্য। তো ভাবলাম যে আজকে পর্দাগুলো কেচে দিই। ভেবেছিলাম যে এর আগেই কাচবো, কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো এখানে কয়দিন ধরে যে পর্দাগুলো খোলার সাহসই হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে পর্দাগুলো কেচে দিয়ে শুকিয়ে নিই, কারণ এরপরে তো পুজো চলে আসবে, তখন ধরো পুজোর কাজকর্ম থাকবে, এদিক ওদিক ঘোরা থাকবে, তো তখন আর সময় পাবো না। ওই জন্য ভাবলাম যে আজকে পর্দাগুলো কেচে দিই। তো পর্দাগুলো খুলে নিয়েছি, খুলে নিয়ে যে মেশিনটা এবার সেট করে নিচ্ছি। আর আমার এখানে যেহেতু মেশিনটা সবসময় থাকে না, তো মেশিনটা সেট করতে তো আমার একটু টাইম লাগে। তো মেশিনটা সেট করে বসিয়ে দিয়ে এসে এদিকে ততক্ষণে দেখি আমার তরকারিটা কিন্তু জলটা শুকিয়ে গেছে। তো আর বাকি যে বাসনপত্র ছিল সেগুলো আমি আগেই মেজে নিয়েছি, রান্না করতে করতে অল্প অল্প যা বাসন ভরে একবারে মেজে নিই। এখন শুধু এই যে গ্যাসটা মোছা আছে, কড়াইটা, আর ওই যে হাতা খুন্তিগুলো যা বেরোবে সেগুলোই মাজার জন্য বাকি রয়েছে। বেশি একসাথে বাসন ভরলে না আমার মাজতে একদমই ভালো লাগে না। ওই জন্য আমি যখনই অল্প অল্প বাসন ভরে তখনই আমি অল্প অল্প করে মাজতে থাকি। তো এই যে এদিকে দেখো তরকারিটা তো হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে এই যে হাতা খুন্তি আর কড়াইটা থাকবে সেটা মেজে নেবো। আর ওদিকে দুধটা দিয়ে গেল, তো ভাবলাম দুধটা একবারে বসিয়ে দিই জাল করার জন্য, আমার এইসব কাজ করতে করতে কিন্তু হয়েই যাবে। আর এই পর্দাটা বা জানলাটা যেহেতু খোলা হয় না, তো এখানে দেখছি অনেকটাই ঝুল জমেছে। তো ভাবলাম যে একবারে পরিষ্কার করে নিয়ে তারপরে ঝাড় দিয়ে নিই একবারে, কারণ এই ঝুলগুলো ঝাড়ার জন্য আমি ঘরটা ঝাড় দিতে নিলাম, যে এই ঝুলগুলো পড়েছে সেগুলো একটু ঝাড় দিয়ে নিই ভালো করে, নাহলে পরে এগুলো নোংরা কেমন লাগবে, পায়ে এদিক ওদিক হয়ে যাবে। তো আর এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা তো বিছানাটা এমনি গোছানো থাকে সব জিনিসপত্র, কিন্তু ভালো মতো টেনে টুনে গোছানো থাকে না। তো আমি পরে দিয়েই এটা ঠিক করি। তো ভালো করে যে গুছিয়ে টুছিয়ে নিলাম, মুছে বলছি বিছানাটা একটু ঝেড়ে নিলাম। আর এই যে আয়নার সামনেটা এটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম, যে ধুলো টুলো যা পড়েছে, কারণ ধুলোর থেকে বেশি না চুলগুলো পড়ে, যে মাথা আঁচড়ানোর পর চুলগুলো থাকে সেই চুলগুলোই পড়ে যায়। তো
সেটা একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে বললাম মেয়ের ছুটি আছে স্কুল, তো ও তো বাড়িতেই আছে। তো ওকে বললাম তুই খাটের উপর উঠে বস, আমি ঘরটা ভালো করে ঝাড় দেবো, নাহলে না পায়ে পায়ে ঝুলগুলো ইয়ে করে মানে খোঁচে খোঁচে গোটাটা করবে। তো যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝুলের জন্য, ভাবলাম যে যখন দিচ্ছি একবারে ভালো করে ঝাড় দিয়ে নিই, যাতে পরে দিয়ে আর ঝাড় দিতে না হয়। একবারে ঝাড় দিয়ে মুছে নিলে না, আর আমাদের যেহেতু মানে সারাদিন এখন দুই মা আমিই থাকবো, সেরকম নোংরা হবে না। তো এই যে একবারে ভালো করে ঝাড় দিয়ে নিলে কিন্তু পরিষ্কার হয়ে থাকবে সারাদিন, আর সেরকম কিন্তু কাজের মানে চাপ হবে না। বিকেলের দিকে একবার একটু ঝাড় দিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। তখন কিন্তু অত নোংরাও বেরোয় না, কারণ সারাদিন তো মা মেয়ে ঘরেই থাকি। এই ধরো সারাটা দিন মানে বাইরে কোথাও যাওয়ার নেই, এখানে ঘরের মধ্যেই থাকি, তো নোংরা আর কোথা থেকে হবে। তো ওই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নিচ্ছি একবারে, কারণ একবারে ঝাড়া মোছা করে বেরোলে আমার মনে হয় যেন কাজটা অনেকটাই হালকা হয়ে যায়। আর জানো তো কী হয়েছে, পরে দিয়ে বাকি যে কাজের ভিডিও মানে পরে দিয়ে যে করেছি, এমনিও তো ঘর ঝাড় মোছা হয়ে গেলে পরে স্নান করে পুজো করে নিয়ে কাজকর্ম মোটামুটি শেষই হয়ে গেছে। তো বাকি কাজটা যেটা করেছি সেইটার ভিডিও আমি একদমই করতে পারিনি, কারণ 11টা থেকে আমার মেয়ের ক্লাস থাকে। তো ওর অনলাইন ক্লাস শুরু হয়ে গেছিলো, তো মোবাইলটাও নিয়ে নিয়েছিল, আমি আর ভিডিও করতে পারিনি। তো আজকে ভিডিওটা এই ঘর ঝাড়া আর ঘর মোছা দিয়েই শেষ করব। তো দেখো কথা বলতে বলতে পাশের ঘরটাও চলে এসেছি, ওটাও ভালো করে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। ভাবলাম যে ঝাড় যখন দিতেই নিয়েছি পুরো ঘরটা একবারে ঝাড় দিয়ে নিই। তো এই যে ঘরটা মুছে নিলেই কিন্তু কাজ কমপ্লিট। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরে।